এদেশের সুশীলরা সব সরকারের আমলে বিশেষ আনুকূল্য পেয়ে থাকেন। প্রথম আলো এবং ডেইলি স্টারে ন্যাক্কারজনক হামলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নাই। 18ই ডিসেম্বর রাতে ব্যর্থতার পর সরকার অপরাধীদের ধরতে উদ্যোগী হয়েছে। বেশ কয়েকজন সন্দেহভাজন অপরাধী ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে। অন্যদিকে সুশীল সমাজের সব চিহ্নিত রথী মহারথীরা প্রত্যাশা অনুযায়ী একজোট হয়েছেন। এদের সাথে বিদেশি কূটনীতিক মহলের বরাবরই বিশেষ প্রীতির সম্পর্ক। পশ্চিমা বিশ্বের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পত্রিকা অফিসে এসে সহমর্মিতা জানিয়েছেন যে দেশগুলোর রাষ্ট্রদূতরা সুশীলদের পাশে অধিক মাত্রায় দৃশ্যমান হচ্ছেন সেসব দেশের ইসলামোফোবিয়ার ইতিহাস রয়েছে। ইউরোপের একটি রাষ্ট্রের রাষ্ট্রদূত তো রীতিমতো ফ্যাসিস্ট সরকারের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডের ভূমিকা পালন করে বিপ্লবের পর বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন। এই বিশেষ দেশগুলোর কূটনীতিকদের কাছে বাংলাদেশে প্রথম আলো গোষ্ঠী ব্যতীত আর কোনো মিডিয়ার কোনো রকম অধিকার নেই। পত্রিকাদ্বয়ের বিশাল রাজনৈতিক সমর্থনও চোখে পড়ার মতো। বর্তমানে দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তাদের মহাসচিবকে একাধিক প্রতিবাদ অনুষ্ঠানে পাঠিয়ে সমর্থন ব্যক্ত করেছে। সেই সব প্রতিবাদ সভায় বিএনপির মহাসচিব জোরালো বক্তব্য দিয়েছেন। প্রথম আলো এবং ডেইলি স্টারের অতীতের কার্যক্রম বিবেচনা করলে বিএনপির এই উদারতা ও মহত্ব একাধারে বিস্ময়কর এবং প্রশংসনীয়। তরুণ জুলাই বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপির প্রধান নাহিদ ইসলাম সহ আরও কয়েকজন নেতা মতিউর রহমানদের পক্ষে প্রতিবাদে অংশ নিয়েছিলেন। অধিকাংশ বাম ঘরানার দল বরাবরের মতোই সমগোত্রীয় প্রথম আলোর পাশে দাঁড়িয়েছে। অন্যান্য ছোটখাটো দলও পত্রিকায় হামলার নিন্দা করতে কোনো কার্পণ্য করে নাই। প্রথম আলো সমর্থক ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার লোকজন হামলার জন্য ইসলামপন্থীদের সরাসরি এবং জামাত ইসলামকে পরোক্ষভাবে দায়ী করায় ধারণা করছি এই দলটির পক্ষে পত্রিকা অফিসে গিয়ে সহমর্মিতা জানানোর সুযোগ ছিল না, কিন্তু তারাও আনুষ্ঠানিকভাবে ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছে। অর্থাৎ বাম ও ডান সকল রাজনৈতিক দল প্রকাশ্যে প্রথম আলো ও ডেইলি স্টারের পক্ষে দাঁড়িয়েছে। দলমত নির্বিশেষে সাংবাদিক শ্রেণীও অত্যন্ত যৌক্তিকভাবে মিডিয়ার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। বাংলাদেশের মিডিয়ার ব্রাহ্মণরাই একমাত্র এই ধরনের ঈর্ষণীয় সৌভাগ্য নিয়ে জন্মেছেন। আমাদের মতো নমশূদ্র মিডিয়ার কেবল মহান আল্লাহ তাআলার অপার করুণার উপর ভরসা করে সকল আমলে একাকী নিঃসঙ্গ লড়াই করে যেতে হয়। সেদিন দেশের এক স্বনামধন্য সম্পাদক আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি নমশূদ্র থেকে ব্রাহ্মণে প্রমোশন চাই কিনা। প্রস্তাব করলে তারা নাকি বিবেচনা করবেন। আমি তাকে জানিয়ে দিয়েছি, যতদিন আমার নেতৃত্বে আমার দেশ চলবে ততদিন পত্রিকাটি বিপুল সংখ্যাগরিষ্ঠ সাধারণ খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হয়েই থাকবে। মিডিয়ায় প্রবেশের পর থেকে ব্রাহ্মণদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি সেটি চলমান থাকবে। বাঙালি মুসলমানের অধিকার এবং দেশের স্বাধীনতা আমার কাছে সবার উপরে। আমি আদর্শ অনুসরণ করি, কোনো দলকে নয়। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন প্রকার মেরুকরণ দেখতে পাচ্ছি। অদ্যাবধি সর্ববিচারে প্রকৃত অর্থে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রনায়ক শহীদ জিয়া প্রতিষ্ঠিত দল বিএনপিকে যে সুশীল গোষ্ঠী সর্বদা দক্ষিণপন্থী এবং ক্যান্টনমেন্টে সৃষ্ট বলে নেতিবাচকভাবে প্রত্যাখ্যান করেছে, তারাই এখন দিল্লি থেকে আপা ও নেত্রীর প্রত্যাবর্তনের অপেক্ষায় সাময়িকভাবে বিএনপির কাঁধে নিরাপত্তার জন্য সওয়ার হয়েছেন। কবির সুমনের গান গেয়ে যারা মৃত্যুর পরেও আকুলভাবে আপাকে চেয়েছিলেন, অপ্রত্যাশিতভাবে আপা কোনোদিন সত্যি ফিরলে তার কোলে ঝাঁপ দেওয়ার জন্য এরা অপেক্ষায় থাকবেন। গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা আবু সাইদ ও ওসমান হাদিদের ফ্যাসিবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় স্বাধীনতার আইকনে পরিণত হওয়াকে ব্রাহ্মণ সুশীল শ্রেণী ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কিছুতেই যেন মেনে নিতে পারছে না। বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা এবং দলটির বাম ও শাহবাগী ঘরানার থিঙ্ক ট্যাঙ্কের এক প্রভাবশালী সদস্য প্রথম আলোতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আমার দেশকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাদের সমর্থক কেউ কেউ বিষয়টিকে মত প্রকাশের স্বাধীনতা বলছেন। কারো বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা মত প্রকাশের স্বাধীনতার মধ্যে যে পড়ে সেটা আমার জানা ছিল না। তাহলে তো শফিক রেহমান ও আমার বিরুদ্ধে শেখ হাসিনার পুত্রকে আমেরিকায় অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের নির্লজ্জ মিথ্যা অভিযোগও মত প্রকাশের স্বাধীনতা ছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারে বেগম জিয়া এবং তারেক রহমান সহ বিএনপির ডজন ডজন নেতাদের বিরুদ্ধে প্রকাশিত কল্পকাহিনীও মত প্রকাশের স্বাধীনতা ছিল। পত্রিকার প্রচারে আলেমদের জঙ্গি বানিয়ে গুমযোগ্য করে তোলাও মত প্রকাশের স্বাধীনতা ছিল। জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দেওয়াও
মত প্রকাশের স্বাধীনতা ছিল। বাংলাদেশের আইনে এমন মত প্রকাশের স্বাধীনতা কাউকে দেয়া হয় নাই। কোনো ব্যক্তি সমালোচনার সাথে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ উত্থাপন তুলনীয় নয়। যাই হোক, আমরা সেই নিন্দনীয় মিথ্যাচারের বিরুদ্ধে সিএমএম আদালতে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছি। বর্তমান সরকারের উপদেষ্টারাও অবগত আছেন যে ওই রাতের উচ্ছৃঙ্খলতায় আমি কতখানি ক্ষুব্ধ ছিলাম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা কাজ করেছি। তাদেরকে সাক্ষ্য প্রদানের জন্য সময় মতো আদালতেও অনুরোধ জানাবো। মামলায় একজন অভিযুক্ত নাকি দাবি করেছেন তিনি আমার মালয়েশিয়ায় বছরখানেক নির্বাসনকালে কাগজপত্র পেতে সহযোগিতা করেছিলেন। খবরটি জেনে বিস্মিত হয়েছি। প্রকৃত ঘটনা হলো, মালয়েশিয়ায় যাওয়ার পর বাংলাদেশ থেকে এক স্নেহভাজন তরুণ গাঁটের পয়সা খরচ করে আমাকে দেখতে গিয়েছিলেন। তিনি তখন কুয়ালালামপুরে তার জেলার একজন ম্যান পাওয়ার ব্যবসায়ীর সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারা বোধহয় গ্রাম সম্পর্কের আত্মীয়। প্রাথমিকভাবে সেই ব্যবসায়ী আমাকে সাহায্য করেছিলেন। সাহায্যটা একতরফা ছিল না। বাজার দরের চাইতে কয়েক গুণ বেশি পারিশ্রমিক আমি তাকে দিয়েছিলাম। অবশ্য সেই কাগজপত্রের উপর আমার মাত্র মাস দুয়েক নির্ভর করতে হয়েছিল। এরপর আমি ইসলামিক বিশ্ববিদ্যালয় পিএইচডি কোর্সে ভর্তি হলে দেশটিতে অবস্থান সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যায়। একই ব্যবসায়ী আমার দায়েরকৃত মামলায় অভিযুক্ত ব্যক্তিসহ অনেক বাংলাদেশিকে কাগজ পেতে সহযোগিতা করে থাকেন। সেটা তার ব্যবসা। কেউ কেউ সেই উপকার হয়তো কোনো প্রতিদান ছাড়া গ্রহণ করে থাকতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছিল। পরিচিতরা জানেন যে ব্যক্তিগত প্রসঙ্গে আলোচনা করার মতো নিম্ন রুচি আমার নেই। আমি কঠিন সমালোচনা করলেও কখনো শালীনতার সীমা অতিক্রম করি না। নইলে অভিযুক্ত ব্যক্তিটি যে দলের আশ্রয়ে বর্তমানে আছেন, সেই দলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা যারা কয়েক সপ্তাহের মধ্যে সরকারি চেয়ারে বসার স্বপ্ন দেখছেন, তাদের অনেকেরই উদ্বিগ্ন বোধ করার কথা ছিল। বিশ্বস্ত সূত্রে আরও জেনেছি, সুশীল কুশীলবরাও তাদের দিল্লির প্রভুর পরামর্শ অনুযায়ী আমার দেশের বিরুদ্ধে সংগোপনে ষড়যন্ত্রের জাল বিস্তৃত করছেন। তারা দেশি বিদেশি মহলের সাথে নানা রকম সলা পরামর্শ করছেন। এই সব ইসলামোফোবিক দেশবিরোধীদের মোকাবেলা করতে আমরা সদা প্রস্তুত থাকি। তাদের সকলের অপকর্মের প্রমাণও একে একে সংগ্রহ করা হচ্ছে। ভারতপন্থীরা হয়তো আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমার দেশের দীর্ঘ সংগ্রামের কথা বিস্তৃত হয়েছেন।